হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আমরা পাওয়ার এবং পাওয়ার ফ্যাক্টর আর ওয়াটলেস কারেন্ট যে টপিকগুলো রয়েছে এসি কারেন্ট থেকে সেটা পুরো কমপ্লিট করে দেবো। এর পরবর্তী ভিডিওতে আমরা ইলেকট্রনিক যে ডিভাইসগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করবো, তাহলে অলমোস্ট আমরা আমাদের ফিজিক্স সিলেবাসটা কিন্তু কমপ্লিট করে দিতে পারবো। আচ্ছা, এখানে দেখো আমরা ইন জেনারেল পাওয়ার সম্বন্ধে অলরেডি জেনেছি এবং যে ফর্মুলাগুলো বেসিক ফর্মুলা সেগুলো আমরা অলরেডি শিখেছি, সেগুলোকে মডিফাই করে 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 এখন একটা নতুন টার্ম শিখবো, সেটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর। দেখো ইন ডিসি কারেন্ট আমরা জেনেছি যে পাওয়ার ইজ ইকুয়ালস টু ভোল্টেজ ইন্টু কারেন্ট। দেখো এখানে লিখেছি পি ইজ ইকুয়ালস টু ভি ইন্টু আই। এটা আমাদের বেসিক ফর্মুলা ছিল, আমরা জেনেছি, এগুলো দিয়ে আমরা প্রচুর অঙ্ক করেছি। বাট আমরা এখন এসি সার্কিট নিয়ে কাজ করছি, তাহলে এখানে এসি সার্কিটে আমরা কি পাবো? ইন্ডাকটেন্স পাবো, ক্যাপাসিটেন্স পাবো, দুটোর কম্বিনেশন পাবো, এবং উইথ রেসপেক্ট টু টাইম যদি আমরা করি বিভিন্ন ধরনের পাওয়ারের পরিবর্তন দেখতে পারবো। কি হবে? টাইমের রেসপেক্টে পাওয়ারের কিন্তু একটা পরিবর্তন হবে। কারণ কি এখানে তোমার ভোল্টেজের যে ফর্ম, তোমার যে কারেন্টের ফর্ম, সেই দুটো কিন্তু আলাদা। আমরা ইন জেনারেল দেখো এখানে ওমেগা টি প্লাস ফাই ইজ আ ফেজ ডিফারেন্স, আমরা প্রত্যেকেই জানি। এবার তুমি এখানে প্লাসের জায়গাতে মাইনাসও নিতে পারো। দেখো ফাই কখনো প্লাস পাই বাই টু হবে, কখনো মাইনাস পাই বাই টু হবে। এটা ডিপেন্ড অন ক্যাপাসিটেন্স অ্যান্ড ইন্ডাকটেন্স, ইয়েস অর নো? এবার দেখো এইটা আমি বেসিক্যালি ধরে নিচ্ছি যে আমাদের ভোল্টেজ পোটেনশিয়াল যে ড্রপ সেটাকে ভি ইজ ইকুয়ালস টু ভি নট সাইন ওমেগা টি। ভি নট ইজ আ পিক পোটেনশিয়াল, আর আই ইকুয়ালস টু আই নট সাইন ওমেগা টি প্লাস ফাই। বেসিক ধরে নিচ্ছি। এই দুটোর কম্বিনেশনে আমরা এখন এসি সার্কিটে যে কম্বিনেশনটা পাবো পি ইজ ইকুয়ালস টু ভি ইন্টু আই। আমরা জানি ভি এর ভ্যালুটা বসিয়ে দিলাম, আই এর ভ্যালুটা বসিয়ে দিলাম। এবার যেহেতু আমরা একটা ধরো 2 সেকেন্ডে এক ধরনের কারেন্ট কনজিউম হচ্ছে, 3 সেকেন্ডে একরকম হচ্ছে, 4 সেকেন্ডে হচ্ছে, বিভিন্ন টাইমে বিভিন্ন রকম পাওয়ার কনজিউম হবে। হ্যাঁ, তাহলে এক্ষেত্রে কী করবে? আমরা একটা এভারেজ ভ্যালু নিয়ে কাজ করব। এটাই তো লজিক, কারণ আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকম ভ্যালু নিয়ে কাজ করতে পারি না, তার জন্য আমরা একটা এভারেজ ভ্যালু নিয়ে কাজ করব। তাহলে আমরা পাওয়ারের এভারেজ ভ্যালুটা বের করছি। পাওয়ারের এভারেজ ভ্যালু দেখো আমরা তিনটে সিম্বল জানি যে কীভাবে এভারেজ ভ্যালুটাকে ডিনোট করে। পি এভারেজ লেখা যেতে পারে, বা এরকম একটা ব্র্যাকেট দিয়ে পি লিখতে পারো, বা পি টু দি পাওয়ার বার দিলেও সেটাকেও আমরা এভারেজ হিসেবে ডিনোট করি ফিজিক্সে। দেখো এইটাকে দেওয়া মানে এই পুরো বিষয়টার উপরে দেখো এখানে আমি বিষয়টা দেখানোর চেষ্টা করছি তোমাকে। এই যে পুরো বিষয়টা দেখছো, এই পুরো বিষয়টা এইটাই কিন্তু এটার উপরেই তো এভারেজটা হবে। দেখো এই পুরো এভারেজটা হবে, তাই না? এবারে দেখো এটার যদি আমি এভারেজ বের করতে চাই, এখানে এটা দেখো সাইন এ প্লাস বি। আচ্ছা, সাইন এ প্লাস বি এর ফর্মুলা আমরা জানি, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। সেই ফর্মুলাতে যদি আমরা এই দুটোকে মাল্টিপ্লাই করি, তাহলে একবারে আমরা এই ধরনের একটা ফর্ম পাই, সাইন স্কোয়ার ওমেগা টি কস ফাই। এখান থেকে এই ক্যালকুলেশনটা তোমরা দেখে নেবে। এবার কথা হচ্ছে, এই ক্যালকুলেশনটা করার পর আমরা প্রত্যেকেই শিখেছিলাম যে যখন সাইন স্কোয়ার ওমেগাটি বা কস স্কোয়ার ওমেগাটি যদি হয়, তার এবারে যদি ভ্যালু বের করতে চাই, তার ভ্যালুটা কত হয়? 1 হয়। আমরা প্রত্যেকেই শিখেছিলাম, তাই কি না? তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো না? দেখো তো, ভালো করে খেয়াল করো তো, আমরা এখান থেকে লিখতে পারি না? যে আমরা শিখেছিলাম যদি ধরো সাইন, এখানে লেখো, আমরা যদি যারা ভুলে গেছো তারা একবার দেখে নেবে, সাইন স্কোয়ার ওমেগাটি কিংবা 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 আমরা যদি এইটা লিখি যে কস স্কোয়ার ওমেগাটি, কস স্কোয়ার ওমেগাটি, এদের যদি এভারেজ ভ্যালু নেই, আমরা পড়েছিলাম, সেটার কী হবে? সবসময় 1/2 হবে। ইয়েস, এটা আমাদের ফার্স্ট টপিক ছিল। আচ্ছা, আরও একটা জিনিস আমরা শিখেছিলাম যে আমরা যদি সাইন ওমেগাটি যদি স্কোয়ার ভ্যালু না থাকে, সাইন ওমেগাটি কিংবা কস ওমেগাটির ভ্যালু যদি নিয়ে কাজ করি, ভালো করে খেয়াল করবে, এখান থেকে খুব ইম্পর্টেন্ট বিষয়গুলো জানতে হবে আমাদের। 0, এই দুটো ভ্যালু আমরা জানি। এই দুটো ভ্যালু যদি তুমি জানো, অলমোস্ট প্রত্যেকটাতে তুমি এভারেজ ভ্যালুটা কিন্তু বের করতে পারবে। তাহলে দেখো এটার পাওয়ারে বার চলে আসবে, এটার পাওয়ারেও বার চলে আসবে, এটার পাওয়ারেও বার চলে আসবে, কারণ প্রত্যেকটার আমি এভারেজ ভ্যালু নেবো। এবার কি বলতো, এই দুটোকে কম্বাইন করে আবার একটা ফর্মুলা ফেলানো হয়েছে, সাইন 2 থিটা, 2 সাইনে কস বি। আমরা প্রত্যেকে জানি, সেগুলো ম্যাথের ক্লাসগুলোতে ডিসকাশন করা হয়েছে। সেখান থেকে একবারে ডাইরেক্ট আমি কিন্তু এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করে দিয়েছি 1/2 নিয়ে এসে। বোঝা গেল? তাহলে তাহলে এখান থেকে একটা জিনিস খেয়াল করবে, 1 মিনিট, আমি হয়তো একটু মিস্টেক করে দিলাম, সেটা হচ্ছে তোমার সাইন ওমেগাটির।
তাহলে এখানে আমাদের এই ফর্মগুলো পাওয়া গেল। এবারে দেখো ভালো করে খেয়াল করবে, আমাদের কিন্তু এই পুরো ভ্যালুটা, ভালো করে খেয়াল করো, এই পুরো ভ্যালুটা কী হবে বলো তো, জিরো হয়ে যাবে। কারণ এটা দেখো সাইন ওমেগাটির একটা ফর্ম। তাহলে এই পুরো ভ্যালুটা যদি জিরো হয়ে যায়, তাহলে এই পুরো সেকেন্ড টার্মটা পুরোটা জিরো হয়ে যাচ্ছে। এই পুরো টার্মটা যদি জিরো হয়ে যায়, তাহলে আমার কাছে কী পড়ে থাকছে, শুধুমাত্র এই টার্মটা। আর সাইন স্কোয়ার ওমেগাটির ভ্যালু কত, 1/2 হাফ। আর কস ফাই, এটা তো একটা কনস্ট্যান্ট টার্ম, ফাই ইজ এ কনস্ট্যান্ট টার্ম। তাহলে V0 I0 প্রত্যেকটা কনস্ট্যান্ট টার্ম, এগুলো কোনো পরিবর্তন হবে না। আমি শুধু কি করবো, যে সাইন স্কোয়ার ওমেগা টি আছে না, এর এভারেজ ভ্যালুটা নেব। এর এভারেজ ভ্যালু কত বলো তো, 1/2। দেখো লিখেছি 1/2 কস ফাই প্লাস জিরো, কারণ সেকেন্ড টার্মটা পুরোটা জিরো হয়ে গেছে। এটাকে যদি দেখো, এই টুটাকে আমি মডিফাই করে লিখতে পারি না, √2 × √2, তাহলে V0/√2 I0/√2 cos phi। V0/√2 ইকুয়ালস টু ভি আর এম এস, রুট মিন স্কোয়ার ভ্যালু। আবার I0/√2 আয়ের আর এম এস ভ্যালু, √, মিন স্কোয়ার ভ্যালু। তাহলে আমরা লিখতে পারি, এখান থেকে আমরা সরাসরি বলতে পারি যে আমাদের পাওয়ারের যে এভারেজ ইকুয়েশনটা, সেটা ভি আর এম এস IRMS ইন্টু কস ফাই। দেখো এখানে নতুন একটা টার্ম পেলাম, কস ফাই। এই কস ফাই যে নতুন যে টার্মটা পেলাম, সেটাকেই বলা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর। এবং এটাকে আমরা যদি ডিনোট করতে চাই, তাহলে কীভাবে লিখবো, R/Z। আরটা কি, আরটা রেজিস্ট্যান্স, জেডটা হচ্ছে ইম্পিডেন্স। এই ছিল মোদ্দা কথা পাওয়ার এবং পাওয়ার ফ্যাক্টর। এখান থেকে কি ধরনের কোশ্চেন আসতে পারে, চলো সেটা দেখে নেই। এইটাকে দেখো একটু সাজিয়েছি আমি, কারেন্ট, ফেজ অ্যাঙ্গেল কারেন্ট উইথ ভোল্টেজ, পাওয়ার ফ্যাক্টর। এখান থেকে এখানে যে চারটা তুমি দেখতে পাচ্ছ এবং ডায়াগ্রাম সমেত, এখান থেকে কিন্তু এগুলোকে মাথায় রাখতে হবে। দেখো আমি যদি শুধু রেজিস্টিভ সার্কিট নেই, মানে ধরো রেজিস্ট্যান্সটা শুধুমাত্র আছে, তাহলে আমরা যদি মানে রেজিস্টিভ সার্কিট নিই, তাহলে আমরা কি জানি যে কারেন্টের যে ফেজ আর ভোল্টেজ যে ফেজ, সেটা কি হয়, একই ডাইরেকশনে থাকে। সেক্ষেত্রে আমাদের ফেজ যে ডিফারেন্সটা, সেটা করে 0 ডিগ্রি হয়। তাহলে জিরো, ফেজ অ্যাঙ্গেলটা জিরো। যদি ফেজ অ্যাঙ্গেলটা জিরো হয়ে যায়, তাহলে কস জিরোর মান কত, ভালো করে খেয়াল করো। আমরা পাওয়ার ফ্যাক্টরটা কি পড়েছিলাম, ভালো করে খেয়াল করো কিনা। আমরা পাওয়ার ফ্যাক্টর জেনেছিলাম কস ফাই, কস ফাই জেনেছি। এবার যদি তুমি ফাইয়ের ভ্যালুটা জিরো বসিয়ে দাও, কস জিরোর ডিগ্রি কত, 1। এবার ধরো তুমি ইন্ডাক্টর নিয়েছো, শুধু ইন্ডাকটিভ সার্কিট নিয়েছো, তাহলে আমরা ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রে জানি যে ভোল্টেজ লিড করে। দেখো এখানে তুমি ছবিতেও দেখতে পাচ্ছ, ভোল্টেজ লিড করছে। আর তুমি যদি ক্যাপাসিটার ক্ষেত্রে দেখো, সেটা দেখবে যে ভোল্টেজটা ল্যাগ করছে কারেন্টের রেসপেক্টে। কিন্তু আমরা যে ফেজ অ্যাঙ্গেলটা পাই, সবসময় কার মধ্যে পাই, কারেন্ট অ্যান্ড ভোল্টেজ। এর আগের দিন ভিডিওতে আমি কোশ্চেন দেখিয়েছি, কারেন্ট এবং ভোল্টেজ এই কথার দুটো উল্লেখ থাকলে তবেই কিন্তু তুমি ফেজ ডিফারেন্স পাবে। তোমাকে যদি শুধুমাত্র ভোল্টেজ বলে দেয়, কারেন্ট বলে দেয়, সেক্ষেত্রে কিন্তু তুমি ফেজ ডিফারেন্স পাবে না, মাথায় রাখবে, কনফিউশন করতে পারে। এবার দেখো, যদি আমি ইন্ডাকটিভ বা ক্যাপাসিটিভ ইন্ডাক্টর আর ক্যাপাসিটার নিয়ে কাজ করি, ইন্ডাক্টরের ক্ষেত্রেও ফেজ অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, ক্যাপাসিটারের ক্ষেত্রেও ফেজ অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। সেক্ষেত্রে আমার পাওয়ার ফ্যাক্টরটা কত হবে, কারণ cos 90 ডিগ্রি ভ্যালু 0, সেক্ষেত্রে আমাদের পাওয়ার ফ্যাক্টরটা হচ্ছে 0 প্রত্যেকের ক্ষেত্রে। বোঝা গেল? এরপরে দেখো, আমি যদি শুধুমাত্র একটাতে ইন্ডাক্টর নিয়েছি, আবার রেজিস্টারও নিয়েছি, আর একটা ক্যাপাসিটার নিয়েছি, আর একটা রেজিস্টার নিয়েছি, যদি দুটোর কম্বিনেশনে নেওয়া হয়, সেক্ষেত্রে তো আমাদের ফেজ অ্যাঙ্গেলটা পাওয়া যাচ্ছে না। সেটাতে আমাদের ইন জেনারেল যে ফেজ অ্যাঙ্গেল, সেটা ধরে নিতে হবে ফাই। এবার সেক্ষেত্রে আমার পাওয়ার ফ্যাক্টরটা কী পাবো, R/Z। কিন্তু যদি আমি দ্যাট মিনস ইন্ডাক্টর নিয়ে কাজ করি, তাহলে R/√XL² + R²। কিন্তু আমি যদি ক্যাপাসিটি নিয়ে কাজ করি, তাহলে কি হবে, XC² √XC² + R²। দ্যাটস অল। এইটুকু কিন্তু এই ছক দুটোকে ভালো করে মাথাতে সেট করে নেবে, যদি প্রয়োজন পড়ে একটু খাতাতে লিখে নিই। ওকে, তারপরে দেখো আমরা এর উপরে দুটো অঙ্ক করব। কি ধরনের ছোট্ট 2 সেকেন্ডে অঙ্ক করা যায়। আর সার্কিট হ্যাজ আ রেজিস্ট্যান্স অফ 12 ওহম। কি বলেছে, রেজিস্ট্যান্স বলেছে। তার মানে আমি এখান থেকে বলতে পারি যে স্যার এটা আর বলে দেওয়া আছে, আর হচ্ছে তোমার 12 ওহম। ভালো কথা। এবার তোমার এখানে বলা আছে ইম্পিডেন্স। ওকে, ভালো কথা, জেড ইম্পিডেন্স। আমরা জানি ক্যাপিটাল জেড দ্বারা ইম্পিডেন্স কে, সেটা হচ্ছে 15 ওহম। ওকে, এবার তোমাকে জিজ্ঞাসা করছে পাওয়ার ফ্যাক্টর। আমরা একটু আগে দেখলাম পাওয়ার ফ্যাক্টর, যদি ইম্পিডেন্স এবং রেজিস্ট্যান্স দেওয়া থাকে, তাহলে পাওয়ার ফ্যাক্টরটা আমরা কি লিখতে পারি, পাওয়ার ফ্যাক্টরটা আমরা লিখতে পারি না, দেখো তো। তাহলে আমরা এখান থেকে সরাসরি আমি এখান থেকে করে দিচ্ছি R/Z। পাওয়ার ফ্যাক্টরটা R/Z এর ভ্যালুটা কত, আর এর ভ্যালু 12, জেড এর ভ্যালু 15। ক্যালকুলেশন করো, তাহলে এখান থেকে কেটে দাও 4 দিয়ে, এটা হচ্ছে 3 দিয়ে কাটা যাবে, তাই না, 3 × 4 = 12, 3 × 5 = 15। তাহলে এখান থেকে 4/5 মানে 0.8 ইজ দ্য পাওয়ার ফ্যাক্টর। দেখো এইরকমভাবে সহজ 2-1টা অঙ্ক দিতে পারে, কিন্তু পুরোটাই ফর্মুলা বেসড। R/Z, তো যারা R/Z জানে না, তারা অঙ্কটা করতে পারবে না।
এবার দেখো তারপরে একটা কোশ্চেন নিয়েছি, এক কথায় অ্যান্সার, মানে ক্যালকুলেশনও করতে হবে না। ইন অ্যান এসি সার্কিট দ্য ভোল্টেজ অ্যাপ্লাইড, তুমি ই দ্বারা ভি দ্বারা ডিনোট করতে পারো, কোনো অসুবিধা নেই। ই ইকুয়ালস টু ই নট সাইন ওমেগা টি অ্যান্ড দ্য রেজাল্টিং কারেন্ট ইন দ্য সার্কিট ইজ আই ইকুয়ালস টু আই নট সাইন ওমেগা টি মাইনাস পাই বাই টু। মাইনাস পাই বাই টু ধরতে পারে, প্লাস পাই বাই টু থাকে, দ্যাট ইজ নট আ ম্যাটার। দ্য পাওয়ার কনজামশন, ওই সার্কিটটা কতটা পাওয়ার কনজিউম করবে সেটা আমাদের বের করতে বলে। তুমি ভালো করে খেয়াল করো, তুমি যদি এই পোটেনশিয়াল এবং কারেন্টের মধ্যে যদি ফেজ ডিফারেন্সটা বের করতে চাও, ভালো করে খেয়াল করো, এইটা তোমার সাইন ওমেগা টি, ভালো করে খেয়াল করবে, আর এইটা তোমার সাইন ওমেগা টি মাইনাস পাই বাই টু। তাহলে তুমি যদি দুটোকে কম্পেয়ার করো, তাহলে তুমি অ্যাঙ্গেল ডিফারেন্স বা ফেজ ডিফারেন্স কত পাচ্ছ? পাই বাই টু পাচ্ছ না? পাই বাই টু পাচ্ছ। এবার তুমি যদি বলে স্যার পাওয়ার ফ্যাক্টর স্যার আমরা কস 5 পড়েছিলাম, আচ্ছা তাহলে কস পাই বাই টু যদি আমি বসিয়ে দিই স্যার, তাহলে এর ভ্যালুটা তো জিরো হয়ে যাচ্ছে। আমি বলবো অবশ্যই, তাহলে আমাদের যে পাওয়ার কনজামশন হবে এই সার্কিটটার ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু জিরো হবে। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। বোঝা গেল আমি কি বলতে চাইছি? তাহলে এইভাবে কিন্তু খুব ছোট ছোট কোশ্চেন, কনসেপচুয়াল কোশ্চেন তোমাকে দিয়ে কিন্তু করতে পারো, খুব বেশি ক্যালকুলেটিভ কোশ্চেন দেবে না। লাস্ট একটা টপিক থেকে যাচ্ছে, সেটা হচ্ছে ওয়াটলেস কম্পোনেন্ট অফ কারেন্ট। হোয়াট ইজ দ্য মিনিং অফ ওয়াটলেস? দ্য মিনিং অফ ওয়াটলেস, তুমি ভালো করে বলো, যদি তুমি সার্কিটটাকে এমনভাবে তৈরি করো যে সার্কিটটা কোনো রকম পাওয়ার কনজামশন করবে না, মানে কোনো রকম পাওয়ার কনজামশন না করেই তোমাকে প্রোভাইড করবে কারেন্ট, সেই ধরনের, তখন যে ধরনের মানে তুমি কারেন্টের ফ্লোটা পাবে, সেটাকে বলা হচ্ছে ওয়াটলেস কম্পোনেন্ট অফ কারেন্ট। দেখো এই ক্ষেত্রে তুমি, আমি ইম্পর্টেন্ট জিনিসগুলো তোলা হয়েছে এখানে দেখবে, পি এভারেজ মানে পাওয়ার এভারেজ ভ্যালুটা ফর পিওর ইন্ডাকটিভ অ্যান্ড পিওর ক্যাপাসিটি, ভালো করে খেয়াল করবে এখানে কি কি লেখা আছে, পিওর ইন্ডাকটিভ অ্যান্ড পিওর ক্যাপাসিটিভ। এখানে কিন্তু রেজিস্টিভ সার্কিট বলে দেওয়া নেই, রেজিস্টিভ সার্কিটটা বলে দেওয়া নেই, ভালো করে খেয়াল করবে। অনলি দুটো সার্কিট তোলা হয়েছে, একটা হচ্ছে পিওরলি ইন্ডাকটিভ সার্কিট আর একটা পিওরলি ক্যাপাসিটিভ সার্কিট। এই দুটো সার্কিটের ক্ষেত্রেই কিন্তু শুধুমাত্র ওয়াটলেস কম্পোনেন্ট মানে ওয়াটলেস কারেন্টটা তুমি কিন্তু পেতে পারো, কোনো রকম পাওয়ার কনজামশন ছাড়া। সার্কিট ইজ জিরো, অর্থাৎ নো লস অফ এনার্জি বাই ইন্ডাক্টর অর ক্যাপাসিটার। কারেন্ট থ্রু পিওর এল অর সি দ্যাট ডিসিপেটেড নো কারেন্ট ইজ কল্ড আইডিয়াল কারেন্ট অর ওয়াটলেস কারেন্ট। কোনো রকম পাওয়ার কনজামশন করে না। তুমি, আমি এর আগের ভিডিওগুলোতেও আমি বলেছি যে আমরা কেন এই যে ইন্ডাকটিভ সার্কিট, এই যে ক্যাপাসিটিভ সার্কিটকে এত প্রায়োরিটি দিচ্ছি, কেন কি এখানে যে পাওয়ার কনজামশনটা সেটা জিরো, প্রায় জিরো। আমি বলছি যে এখানে রেজিস্ট্যান্স হালকা, প্রত্যেকটা সার্কিটে কিছু না কিছু রেজিস্ট্যান্স থাকে, বাট প্রায় জিরো সমতুল্য পাওয়ার কনজামশন হয়। এই কারণেই কিন্তু আমরা বারবার করে প্রায়োরিটি দিই ইন্ডাকটিভ এবং ক্যাপাসিটিভ সার্কিটকে। বোঝা গেল? এই দুটো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আমরা ওয়াটলেস কারেন্টটা কোন কোন সার্কিটের ক্ষেত্রে পাবো? পিওরলি ইন্ডাকটিভ, পিওরলি ক্যাপাসিটিভ সার্কিটের ক্ষেত্রে। বোঝা গেল? হেন্স এল অ্যান্ড সি আর মোস্ট সুইটেবল ফর কন্ট্রোলিং কারেন্ট ইন এসি। বোঝা গেল? এই ছিল আজকের ওভারঅল টপিক, ওয়াটলেস কারেন্ট অ্যান্ড পাওয়ার ফ্যাক্টর। আমাদের অলমোস্ট আমরা ইলেকট্রোম্যাগনেটিক এবং তোমার এসি কারেন্টটা কমপ্লিট করে দিলাম। এর পরের ভিডিওতে আমি ইলেকট্রনিক ডিভাইস সম্বন্ধে আলোচনা করার চেষ্টা করব ধীরে ধীরে। তো ততক্ষণ পর্যন্ত তোমরা প্রত্যেকেই দেখতে থাকো এবং শিখতে থাকো। থ্যাংক ইউ, টেক কেয়ার।